নমস্কার তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথম প্রশ্ন, হিমালয় দর্শন প্রবন্ধাংশটির রচয়িতা বেগম রোকেয়া। 1-2 দাগ, নিরুদ্দেশ গল্পে বলা হয়েছে শীত ঋতুর কথা। 3 দাগ, চন্দ্রনাথ গল্পে কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন কালপুরুষের সঙ্গে। 1-4 দাগ, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, আংটিটি ছিল শকুন্তলার। 1-5, ব্যঙ্গ শব্দের অর্থ হলো ব্যাং। 6 দাগ, বিষণ আসলে হলো বাদ্যযন্ত্র। 7 দাগ, ব্যাঘ্র বৃষভ ঘটাবের সমন্বয়। বৃষভ শব্দের অর্থ হলো ষাঁড়। 1-8 দাগ, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। এখানে খেয়া বলতে কবি বুঝিয়েছেন ছোট নৌকো। 1-9 দাগ, আজ আমার জন্মদিন। প্রফেসর শঙ্কুর জন্মদিনটি ছিল 16ই জুন। 1-10 দাগ, স্বর্ণপর্ণীর গাছ শঙ্কু কোথায় পেয়েছিলেন? উত্তর হবে কৌশলীতে। 1-11 দাগ, উপসর্গ ধাতু বা শব্দের পূর্বে বসে। আর 1-12 দাগ, ধাতু হলো ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। 1-13 দাগ, প্রত্যয়ের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। 14 দাগ, কর্তব্য শব্দটি প্রকৃত প্রত্যয় কৃযোগ তব্য। 1-15 দাগ, শব্দের গঠনমূলক বিভাগ হলো দুটি। 16 দাগ, ভোজন কি জাতীয় বিশেষ্য পদ? এটি হবে ক্রিয়াবাচক। পরের প্রশ্ন, যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি। নিম্নলিখিত অংশদ্বয় হলো সাপেক্ষবাচক সর্বনাম। এখানে যে দুটি সর্বনাম রয়েছে এটি পরস্পরের উপর কিন্তু নির্ভরশীল, তাই এটি সাপেক্ষবাচক সর্বনাম হচ্ছে, তাই এটিকেই সাপেক্ষবাচক সর্বনাম বলে। পরেরটি দেখো, যেই সব পদের লিঙ্গ বচন পুরুষ এবং বিভক্তি ভেদে কোনো পরিবর্তন ঘটে না তাদের বলে অব্যয়। অব্যয় পদে কিন্তু কোনো কিছুরই পরিবর্তন হয় না। এবার চলে যাই 2 দাগে। 2-1 দাগে আছে স্বচক্ষে দেখিলাম ভারী আনন্দ হইল। কি দেখে এইরূপ আনন্দ? এই লাইনটি তোমাদের লেখিকা বেগম রোকেয়ার হিমালয় দর্শন রচনাংশটি থেকে দেওয়া হয়েছে। এখানে উত্তরটি হবে ঢেকু তরু স্বচক্ষে লেখিকা দেখে ভারী আনন্দ হইল। 2-2 দাগে আছে শোভনের উদ্দেশ্যে বিজ্ঞাপনটি কি ছিল? এটি তোমরা 234 নম্বর পেজে দেখো। নিরুদ্দিষ্ট শ্রবণের উদ্দেশ্যে শেষ বিজ্ঞাপনটি ছিল শোভন। তোমার মার সাথে আর তোমার বুঝি দেখা হলো না? তিনি শুধু তোমার নামই করছেন এখনো। 3 দাগে দেখো, কিশোর চন্দ্রনাথের চেহারার পরিচয় দাও। ভীমাকার আকৃতি নেয় কালপুরুষের নক্ষত্রের মতো। 2-4 দাগ, শকুন্তলার আংটিটা কোথায় হারিয়ে যায়? পতিগৃহে যাবার পথে সচিদা তীর্থে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার আংটিটি জলে পড়ে গিয়ে হারিয়ে যায়। 2-5 দাগ, সঘনে চিকুর পড়ে। এর সঙ্গে কবি কি উপমা ব্যবহার করেছেন? ঘন ঘন বাজ পড়ার সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন দেখো, 2-6 দাগে আছে ভাঙার গান কবিতায় কবি কি ভেঙে ফেলতে বলেছেন? ভাঙার গান কবিতায় কবি অত্যাচারী ইংরেজ শাসকের কারাগারের লৌহপাত ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। পরের প্রশ্ন, আকাশে প্রদীপ জ্বালি বলার অর্থ কী? মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে কার্তিক মাসের সন্ধ্যায় বাঁশের আগায় প্রদীপ জেলে শ্রদ্ধা জানানো হিন্দু রীতিতে নির্দেশ করে কবি আকাশ প্রদীপ জ্বালার প্রসঙ্গ উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, 2-8 দাগে আছে নিউটনের দীর্ঘায়ু হওয়ার কারণ কি? প্রফেসর শঙ্কুর তৈরি ঔষধ মার্জারিনের কারণে। এরপরে দেখে নাও 2-9 দাগে। 2-9 দাগে আছে শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কি কি দেখেছিলেন?
কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কিটসের বাড়ি, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি। প্রফেসর শঙ্কু কোন কোন বয়সে কি পাশ করেছিলেন? শঙ্কু মাত্র 12 বছর বয়সে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর ধাপে ধাপে তিনি আইএসসি আর ফিজিক্স ও কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন। তিনি জীবনে কখনো দ্বিতীয় হননি। পরের প্রশ্ন দেখো, তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য থেকে জন্মলাভ করে প্রাকৃত ও অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে ক্রমবিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। যেমন দেখো, কার্য কজ কাজ, মৃত্তিকা মর্টিয়া মাটি। পরের প্রশ্ন দেখো, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্য লেখো। কৃৎ প্রত্যয় ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন নাচক নাচন। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দ বা নাম প্রকৃতির শেষে প্রকৃত যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন হাত যোগ হাতা। পরের প্রশ্ন দেখো, 13 দাগে আছে, একটি চীনা ও একটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। চীনা শব্দ চা আর পর্তুগিজ হচ্ছে আনারস। এরপর আছে মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে কোনো ক্রমেই ভাঙা যায় না বা ভাঙলে কোনো অর্থ প্রকাশ করে না তাদের মৌলিক শব্দ বলে। যেমন নাক, ঘর, মা ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, আমি নিজে একাই। 15 দাগে আছে, আমি নিজে এই কাজ করেছি। কোন ধরনের সর্বনাম? পারস্পরিক সর্বনাম। একটি ধনাত্মক অব্যয়ের উদাহরণ দাও। গুরু গুরু মেঘ, গরজে গরজে। এরপরে আছে দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। যে সকর্ম ক্রিয়াপদের দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম বা দ্বিকর্মিকা ক্রিয়া বলে। যথা, বাবা ছেলেকে গল্প বলছেন। পরের প্রশ্ন, বর্তমানকাল কয় প্রকার ও কি? 4 প্রকার। সাধারণ বর্তমানকাল, ঘটমান বর্তমানকাল, পুরাঘটিত বর্তমানকাল আর বর্তমানকালের অনুকা। চলো এবার চলে যাই 3 দাগে। 3 দাগে বলেছে কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান থাকবে 3, এখানে যে কোনো একটি লিখতে হবে। প্রথম প্রশ্ন, কলিঙ্গে শহরে সকল লোক যে জৈভিনীকে স্মরণ করার মধ্য দিয়ে কলিঙ্গবাসীর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? দেবী চণ্ডীর মায়ায় কলিঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়। ঈশান কোণের বজ্রগর্ভ কালো মেঘ মুহূর্তের মধ্যে সমগ্র কলিঙ্গের আকাশ অন্ধকারে ঢেকে দেয়। এরপর মুষলধারে বৃষ্টি শুরু হয় আর উচ্চনাদী মেঘের গর্জন কলিঙ্গের আকাশ যেন বিদীর্ণ করে দেয়। এই গর্জনের সাথে তীব্র বাতাস বইতে লাগলো। এতে প্রজারা বিপাকে পড়ে ঘর ছেড়ে দৌড়াতে থাকে। যা কিছু সবুজ তা ধুলোয় আচ্ছাদিত হয়। ক্ষেতের শস্য উল্টিয়ে পড়ে। চারিদিকে মেঘ থেকে এমন বর্ষণ হয় যা দেখে মনে হয় অষ্টগজরাজ বুঝি সুরে করে জল ছিটিয়ে দিচ্ছে। ঘন ঘন মেঘের গর্জনে কেউ কারোর কথা শুনতে পায় না। ঘন ঘন বজ্রপাতের ভীত কলিঙ্গবাসী যৌমিনীমুনিকে স্মরণ করেন, কারণ বজ্র নিবারণ এই ঋষি এই পরিস্থিতি থেকে তাদের রক্ষা করতে পারেন। পরের প্রশ্ন দেখো, গাজনের বাজনা বাজা। কাদের প্রতি কবির এই আহ্বান? গাজন কি? গাজন বলতে আমরা চৈত্র মাসের সংক্রান্তিতে পালিত বাংলার লৌকিক উৎসবকে বুঝি। মূলত শিব ঠাকুরকে কেন্দ্র করে এই উৎসব অনুষ্ঠিত হয়। গাজন উৎসবের সাথে গোড়া হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের কোনো যোগ নেই। সংস্কৃতে একে কালরুদ্র পূজা বলে, যার অর্থ কাল সদৃশ ভীষণ অর্ক বা সূর্যের পূজা। এই উৎসবে ঢাক ঢোলের গণনভেদী বোল ওঠে। কবি এই কথা বলার মধ্য দিয়ে পরাধীন ভারতের তরুণ বিপ্লবীদের কাছে বার্তা দিতে চেয়েছেন যে তারা যেন একাত্র হয়ে গাজনের বাজনার মতো তীব্র বোল তুলে সংগ্রামী পরিস্থিতি সৃষ্টি করে। এবার দেখো 4 দাগে চলে যাই। 4-এর 1 দাগে বলেছে, চন্দ্রনাথ গল্পের শেষ চিঠিটা কে কাকে লিখছিল, চিঠির বক্তব্য কী ছিল?
চন্দ্রনাথ প্রথমাংশের প্রশ্নে উদ্ধৃত উক্তিটির বক্তা কথকের সহপাঠী হিরু। হিরুর স্কলারশিপ পাওয়ার আনন্দে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানের আগে চন্দ্রনাথ গ্রাম ছেড়ে চলে যান। তবে যাওয়ার আগে সে হিরুকে একটি চিঠি লিখছিল। সেই চিঠিতে লেখা ছিল, হিরুর সফলতা চন্দ্রনাথ আনন্দিত, কিন্তু সেই সাফল্যের উৎসবে সে যোগ দিতে পারছে না। সেই সঙ্গে চন্দ্রনাথ এও জানায় যে স্কলারশিপ পাওয়ার আনন্দে হিরু এই উৎসব না করলেই পারত। তার মতে স্কলারশিপ পাওয়াটা এমন কিছু বড় জিনিস নয়। এবার দেখো 4-এর 2 দাগে আছে একটা আশ্চর্য ব্যাপার দেখেছো, বক্তা কে? ব্যাপারটি আশ্চর্য বলার কারণ কি? প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পের কথক হলেন প্রশ্নে উদ্ধৃত উক্তিটির বক্তা। এখানে উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন কথকের বন্ধু সোমেশ। কথকের মতে আশ্চর্য ব্যাপারটা হলো, খবরের কাগজে একই দিনে একসঙ্গে 7টা নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপন বেরিয়েছিল। এবার চলে যাই 5 দাগে। 5-এর 1 দাগে বলেছে, যার চিন্তায় সে মগ্ন। কে কার চিন্তায়, কেন মগ্ন ছিলেন? উদ্ধৃত অংশটির বক্তা কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে শকুন্তলা তার স্বামী রাজা দুষ্মন্তের জন্য চিন্তায় মগ্ন। কেন মগ্ন ছিলেন? তপবনে মহর্ষিগণের অনুপস্থিতিতে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত মৃগয়া করতে করতে ক্লান্ত হয়ে সেখানে উপস্থিত হন। আশ্রমকন্যা শকুন্তলার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে রাজা দুষ্মন্ত অবশেষে গন্ধর্ব মতে তাকে বিবাহ করেন। বিবাহের পর রাজা দুষ্মন্ত শকুন্তলাকে পুনরায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে ফিরে যান হস্তিনাপুরের রাজধানীতে। এইভাবে কয়েকদিন কাটার পর শকুন্তলার মন অদর্শনজনিত কারণে ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু দুষ্মন্ত তো নয়ই, এমনকি দীর্ঘ সময় পরেও সামান্য কোনো দ্রুত তপবনে শকুন্তলার খোঁজ নিতে এলো না। হয়ে ওঠে এবং তিনি অন্যমনস্ক হয়ে শকুন্তলা দুষ্মন্তের কথা চিন্তা করতে থাকেন। পরের প্রশ্ন দেখো, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বক্তাকে এই প্রসঙ্গে বক্তার চরিত্রের কোন বৈচিত্র্যের প্রকাশ পেয়েছে? বক্তা হলেন এখানে ধীবর। উদ্ধৃত উক্তিটি আমাদের পাঠ্য মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র ধীবর। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের কাহিনী তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের কাহিনী তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। একজন সাধারণ দিন ধীবরের মধ্যে যে সততা, স্পষ্টবাদিতা, নিজের পেশার প্রতি শ্রদ্ধা, শাস্ত্রজ্ঞান, পরিবারের প্রতি দায়বদ্ধতা এবং সর্বোপরি কৃতজ্ঞতায় উদার মনের পরিচয় পাওয়া যায়। এক কথায় অনবদ্য সততা ও স্পষ্টবাদিতা। নাটকের প্রথম থেকেই ধীবরের মধ্যে সততা ও স্পষ্টবাদিতা লক্ষ্য করা গেছে। আংটি চুরির অপরাধে অভিযুক্ত হয়ে প্রথম থেকে সে সত্যি কথা বলতে চাইলেও রক্ষীরা তার কথায় কর্ণপাত করেনি। উপরোক্ত তাকে বাটপার, গাঁটকারা ইত্যাদি ইতর শব্দ শুনতে হয়েছে। আংটি পাবার কথা অকপটে স্বীকার করে বলেছে, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। শাস্ত্রজ্ঞান ও পেশার প্রতি শ্রদ্ধা। রাজশ্যালক তার পেশা এবং জাত নিয়ে কটূক্তি করলে তার উত্তরে ধীবরের শাস্ত্রজ্ঞান ও পেশার প্রতি শ্রদ্ধা লক্ষ্য করা যায়। এবার দেখে নাও 6-এর 1 দাগে। 6-এর 1 দাগে বলেছে, ঈশ্বরের প্রশংসার যোগ্য ব্যাখ্যা করো। এটি তোমাদের হিমালয় দর্শন রচনাংশটি থেকে দিয়েছে। আমি তোমাদের এখানে 6-এর 2 দাগের উত্তরটি দেখাচ্ছি। পথের 2 ধারে মনোরম দৃশ্য। কোন পথের কথা বলা হয়েছে? মনোরম দৃশ্যের পরিচয় দাও। হিমালয় দর্শন প্রবন্ধে বেগম রোকেয়া শিলিগুড়ি থেকে যে পথে কার্শিয়ং যাচ্ছিলেন সেই পথের কথা বলা হয়েছে। লেখিকা যখন খেলনার মতো ছোট্ট ট্রেনে করে পাহাড়ি আঁকাবাঁকা পথে ধীরে ধীরে উঁচুতে উঠছিলেন, তখন পথের 2 ধারে কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য দেখছিলেন। ওপর থেকে নিচের উপত্যকার কুয়াশা দেখে নদী বলে মনে হচ্ছিল। সবুজ চা বাগান আর ঝর্ণা পথের সৌন্দর্যকে আরও মনোরম করে তুলেছিল। এবার চলে যাই 7 দাগে। 7-এর 1 দাগে বলেছে, কি অদ্ভুত অভিজ্ঞতা। এক্ষেত্রে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? সেই অদ্ভুত অভিজ্ঞতার বর্ণনা দাও।
সত্যজিৎ রায়ের স্বর্ণপর্ণী কবি রচনার অন্যতম সত্যজিৎ রায়ের স্বর্ণপর্ণী রচনার অন্যতম চরিত্র প্রফেসর শঙ্কুর অদ্ভুত অভিজ্ঞতার কথা বলা হয়েছে। জৈনক ইহুদি নরবারের সাথে শঙ্কুর লন্ডন থেকে বার্লিন যাত্রার পর 24 ঘন্টায় এক বিচিত্র অভিজ্ঞতা হয়। বার্লিনে এসে হাইনেরিখ স্টাইনারকে মিরাকিউরাল ওষুধ প্রয়োগ করে সুস্থ করে তোলেন। এই কথা শুনে জার্মানির নাৎসি নেতা গোয়ারিং ও তার অধস্তন কর্মচারী এরিক ফ্রোমও 4টে বাড়ি খেতে চান। তারা কিন্তু শঙ্কুর চাটুরিতে বোকা বনে যান। শঙ্কু স্টাইনারের পরিবারকে প্যারিস যাবার রাস্তাও করে দেন। শঙ্কু তার 24 ঘন্টার অভিজ্ঞতার কথা ভাবতে গিয়ে তাকে অদ্ভুত বলেছেন। পরের প্রশ্ন দেখো, নিজের যেটুকু প্রাপ্য সেটা আদায় করে নেওয়াটাই বিচক্ষণ ব্যক্তির কাজ। বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন? উদ্ধৃত অংশটির বক্তা হলেন সত্যজিৎ রায়ের স্বর্ণপর্ণী রচনার অন্তর্গত নেচার পত্রিকায় প্রকাশিত জীবতত্ত্বের উপর রচিত প্রবন্ধের প্রাবন্ধিক জেমেরি স্যান্ডার্সের পিতা জনাথন স্যান্ডার্স। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। শঙ্কুর মিরাকিউরলের গুণে সদ্য যকৃতে ক্যান্সার সারিয়ে জেমেরি স্যান্ডার্স শঙ্কুকে লন্ডনে নিয়ে গিয়ে তার বাড়ির কেমিক্যাল অ্যানালিসিস ও তাকে দিয়ে বক্তৃতা দেবার বন্দোবস্ত করেন। এছাড়াও স্যান্ডার্স তাকে মিরাকিউরলের আবিষ্কর্তা রূপে তুলে ধরতে চান। শঙ্কু কিন্তু তাতে না বলায় জেরেমির কাছে ধমক খান এবং সেই যে এর প্রকৃত আবিষ্কারক তা যুক্তি সহকারে শঙ্কুকে বোঝান। পরে খাবার টেবিলে জেরেমির বাবা প্রফেসর স্যান্ডার্স ছেলের রেস্ট এনে কথাগুলো শঙ্কুকে বলেন। পরের প্রশ্ন 8-এর 1 দাগে আছে, আমরা কবিতায় কবি বঙ্গভূমির যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। এটি তোমাদের 5 নম্বরের প্রশ্ন, একটু বড় হবে, দেখে নাও এখান থেকে। এই পর্যন্ত। এই সাথে ছিল এই খেয়া চিরকাল চলে নদীর স্রোতে। এই খেয়া বলতে কি বোঝানো হয়েছে? চিরদিন নদীর স্রোতে এই খেয়া চলাচলের তাৎপর্য বুঝিয়ে দাও। দেখে নাও প্রশ্নটি এখান থেকে। এরপরে 9 দাগে চলে যাই। 9-এর 1 দাগে আছে, অমনই প্রদীপ্ত কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ। কার সম্পর্কে বলা হয়েছে? তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে নাও, এটি চন্দ্রনাথ চরিত্রের কথা বলা হয়েছে, তার চরিত্রটা একটু দেখে নাও। এই পর্যন্ত। পরেরটি আছে, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। কোন ট্র্যাজেডির কথা বক্তা বলতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। দেখে নাও এ পর্যন্ত। 10 দাগ থেকে দেখো, 10-এর 1 দাগটা দেখাচ্ছি। যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে বক্তার কোন মনোভাব প্রকাশ ঘটেছে তা লেখো। এটি তোমাদের হিমালয় দর্শন রচনাংশটি থেকে দিয়েছে, দেখে নাও এখান থেকে। #104 পেজে রয়েছে। এদিকেও দেখো 11 দাগ থেকে 11-এর 1 দাগ দেখাচ্ছি। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রাজশালকের চরিত্রের বৈশিষ্ট্য পরিচয় দাও। দেখে নাও রাজশালকের চরিত্র। 12 দাগে দেখো 12-2, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না তাদের কথা ভুলিস না। উদ্ধৃতাংশটির বক্তাকে স্বর্ণপর্ণী গল্প পড়ে বক্তাকে তোমার কেমন বলে মনে হয়েছে? দেখে নাও এখান থেকে।
এই পর্যন্ত। 13 দাগে দেখো 13-2 ভাব সম্প্রসারণ করো, জীবের প্রেম করো যেইজন সেইজন সে বুঝে ঈশ্বর। এটি তোমাদের বাংলা সহায়িকার 107 নম্বর পেজে আছে, দেখে নাও। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।